বেবি প্ল্যানিং বা প্রেগনেন্সি প্ল্যানিংয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত একজন মাকে কিন্তু অনেক লড়াই করতে হয়। কারণ যখন তারা প্রেগনেন্সি প্ল্যানিং করছে বা বেবি প্ল্যানিং করছে সেই সময় দেখা যায় যে কারোর প্রেগনেন্সি কিন্তু আসে না, অনেক ডিলে হয়। এইটা একটা বড় সমস্যা। তারপরে প্রেগনেন্সি আসার পর এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাতে কিন্তু একজন মাকে অনেক স্টেপে অনেক লড়াই কিন্তু করতে হয়। এরপরে যখন বেবি হয়ে গেল, আফটার ডেলিভারিও কিন্তু মাদেরকে কিন্তু অনেক লড়াই করতে হয়। কারণ এই যে আমাদের এই যুগে এখন কিন্তু নর্মাল ডেলিভারি খুব কম হচ্ছে, বেশিরভাগই কিন্তু সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। আর এই সিজারিয়ান ডেলিভারি হওয়ার সময় এই যে তার পেটে, একজন মায়ের পেটে যে স্কার হয়, ক্ষত হয়, সেই ক্ষতটাকে ঠিক করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় মাকে। তো আজকে আমরা এই জানবো বেবি হয়ে যাওয়ার পর একজন মায়ের যে সি সেকশন ডেলিভারি যে দাগটা, যে ক্ষতটা, সেটাকে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি ঠিক করব এবং মায়ের সম্পূর্ণ কীভাবে যত্ন করব, সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানব। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি জানতে গেলে আমার ভিডিওটি পুরোটি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, একজন গর্ভবতী মায়ের ডেলিভারি হয়ে যাওয়ার পর সেই মায়ের কিভাবে যত্ন নিতে হবে সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। তো বাচ্চা হয়ে যাওয়ার পর একজন মা কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকেন। তার অনেক রকম শারীরিক সমস্যা থাকে, মানসিক সমস্যা থাকে। তো এই সমস্ত কিছুটাকে দূর করতে, তাকে যত্ন করতে গেলে কি কি করতে হবে সেটা আজকে আমরা এই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানবো। তো 1 নম্বর হচ্ছে, সব থেকে যেটা জরুরি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। এটা খুব বলা মানে আমার পক্ষে বলা খুব সহজ, কিন্তু যারা মা আছেন তাদের পক্ষে কিন্তু এই জিনিসটা খুব কঠিন। কারণ বাচ্চা হওয়ার পর, সে একটা শিশু হওয়ার পর, সেই শিশুর যখন যত্ন নিতে হয়, সেই শিশু যখন সদ্যজাত শিশু আছে, সে কিন্তু ঠিকমতো ঘুমাতে চায় না। তার কিন্তু ঘুমের সার্কেল ঠিক থাকে না। সে রাত্রেবেলা জেগে থাকছে, যে কোনো সময় জেগে থাকছে, কিন্তু এই যে জেগে থাকছে, সেই বাচ্চাটিকে নিয়ে মা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারেন না। আর এই না ঘুমানোর ফলে মায়ের কিন্তু খুব অসুবিধা হয়। কিন্তু এটা সবসময় মনে রাখা দরকার যে বাচ্চা হয়ে যাওয়ার পর তার যে ক্ষতটা হয়েছে পেটের মধ্যে, সেই ক্ষতটাকে ঠিক করতে মিনিমাম তাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে যে কোনো সময় আপনারা কিন্তু ঘুমাতে পারবেন না, কারণ এটা অসম্ভব ব্যাপার। কিন্তু যখন আপনার বাচ্চা ঘুমাবে তখনই আপনি কিন্তু বাচ্চার সঙ্গে কিন্তু ঘুমানোর চেষ্টা করুন। এক্ষেত্রে আপনার বাড়ির সেই মায়ের বাড়ির যারা লোকজন আছে তাদেরকে অবশ্যই হেল্প করতে হবে, এবং এটা কিন্তু সবাইকে এই ব্যাপারটা বুঝতে হবে। তার যেন পর্যাপ্ত 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ঘুম হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঘাম। ঘাম কথাটা কেন বললাম, যে যখন একটা সিজারিয়ান বেবি হলো, সেই সিজারের জায়গাটিতে কিন্তু কি হয়, একজন গর্ভবতী মহিলার দেখবেন পেটটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। এবার বাচ্চা হয়ে যাওয়ার পরেও সেই পেট কিন্তু তখন কিন্তু তার পেটের যে আয়তনটা সেটা কিন্তু কমে না, তখন অনেকটা বড় হয়েই থাকে পেটটা। আর এই বড় হয়ে যাওয়ার ফলে তার যে সিজারের জায়গাটা, সেই সিজারের জায়গাটাতে কিন্তু ভাঁজ পড়ে থাকে। এবার এই সিজারের জায়গাটায় যেহেতু সবসময় ভাঁজ পড়ে থাকে, তাই জন্য সেই জায়গাটিতে কিন্তু সবসময় ঘাম জমতে শুরু করে। আর এই ঘাম যদি জমতে শুরু করে তাহলে কিন্তু সেই জায়গাটা সেলাই ঠিকমতো তাড়াতাড়ি শুকোবে না, এবং সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তাই সবসময় উচিত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে সেই ঘাম সবসময় কিন্তু কিছু দিয়ে মুছে ফেলা উচিত। সেই জায়গাটা যেন সবসময় শুকনো থাকে, এটা কিন্তু দেখা উচিত। তাই জন্য কোনো পাতলা সুতির কাপড় বা নরম কোনো কাপড় দিয়ে সেই জায়গাটা, যখনই সেই জায়গাটাতে ঘাম বসবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা মুছে জায়গাটাকে শুকনো করে দেওয়া দরকার। আর এটা ঠিকমতো করলে তার জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গাটা রিকভার হবে। 2 নম্বর হচ্ছে হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে আমি বলতে চাইছি, এটা বলতে চাইছি না যে খুব ভালো ভালো খাবার খেতে হবে। হেলদি ডায়েট মানে এই সময় মায়েদের প্রোটিন খুব দরকার। এই সময় মায়েদেরও যেমন প্রোটিন দরকার, তার যে সদ্যজাত শিশু আছে তারও কিন্তু প্রোটিন দরকার। তাই জন্য মা যত বেশি করে, যত ভালো প্রোটিন খাবে, তার যে সদ্যজাত সন্তান সেও কিন্তু মায়ের বুকের দুধের মাধ্যমে সেই প্রোটিন পাবে। তাই জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে
প্রোটিন অবশ্যই মায়ের খাওয়া উচিত, অন্তত একটি করে ডিম যেন প্রত্যেক দিন খাওয়া হয়, সাথে মাছ বা মাংস যদি থাকে একদিন পর পর তাও খাওয়া যেতে পারে। মোট কথা হচ্ছে প্রোটিনটা কিন্তু খুব দরকার। আর একটা জিনিস হচ্ছে যে সিজারের পর একটা সমস্যা হয় মায়েদের, সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এটা শুধু যে কোনো অপারেশনে পরেও হতে পারে, সিজারের পরেও হয়। কোষ্ঠকাঠিন্য কিন্তু একটা সবার মধ্যে হয়। আর এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাকে দূর করতে সবসময় মায়েদের কিন্তু ফাইবার জাতীয় জিনিস খাওয়া উচিত। কারণ এই কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে কিন্তু পায়খানা বেগ পেতে কিন্তু অসুবিধা হয়, এবং সেই সময় পেটে যদি চাপ পড়ে সেই সিজারের জায়গাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে সেলাইটা। আর এই জন্যই যাতে পায়খানা ঠিক মতো হয়, কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, তার জন্য বেশি বেশি করে ফাইবার জাতীয় জিনিস খাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং পজিশন। মানে যখন আমাদের বেবি হয়ে গেল, সেই বেবিকে তো ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। সেক্ষেত্রে কয়েকটি পজিশন আছে, এমনভাবে বেবিকে ব্রেস্ট ফিড করাতে হবে যাতে মায়ের যে সিজারের জায়গাটা আছে সেই জায়গায় যেন চাপ না পড়ে। এক্ষেত্রে দেখবেন বাজারে কিছু ফিডিং পিলো পাওয়া যায়। সেই ফিডিং পিলোতে যদি পিলোটা নিয়ে তার উপরে যদি বেবিকে নিয়ে যদি দুধ খাওয়ানো হয়, তাহলে কিন্তু সেই আমাদের সিজারের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু অত চাপ পড়ে না। ফিডিং পিলো যদি আপনারা বাজারে না পান, বাড়ির নর্মাল যে বালিশগুলো আছে সেই নর্মাল বালিশও আপনি কোলের মধ্যে নিয়ে নিতে পারেন। সেই বালিশের উপর বেবিকে রেখে আপনি কিন্তু দুধ পান করাতে পারেন। তাহলে আপনার সেই সিজারের জায়গাটিতে কিন্তু চাপ খুব কম পড়বে। এছাড়া মায়েরা আরেকটা পজিশনে বেবিকে দুধ পান করাতে পারেন, সেটি হচ্ছে শুয়ে শুয়ে করাতে পারেন। একদিকে কাঁধ হয়ে শুয়ে বাচ্চাকে শুয়ে নিয়ে কিন্তু আপনারা দুধ পান করাতে পারেন। আর এটি করালে কিন্তু আপনার সিজারের জায়গাটিতে কোনো চাপ পড়বে না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আপনি আপনার বেবিকে শুয়ে শুয়ে দুধ পান করাচ্ছেন সেই সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে তার নাক যেন চাপা না পড়ে যায়। এটি কিন্তু খুব একটি মারাত্মক জিনিস। তাই জন্য শুয়ে শুয়ে দুধ পান করানোর সময় মা যেন কখনোই যেন ঘুমিয়ে না পড়েন। মা যেন সবসময় জেগে থাকেন এবং সবসময় যেন লক্ষ্য রাখেন তার বেবির যেন নাক যেন চাপা না পড়ে যায়। এটি যদি আপনার ঠিক মতো লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শুয়ে শুয়েও বাচ্চাকে দুধ পান করাতে পারেন। এরপরে 4 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে মেডিসিন। সিজারের পর ডাক্তারবাবুরা কিন্তু অনেক মেডিসিন দেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক দেন। ঘাগুলোকে ঘা বলতে যে জায়গাটা কেটেছে সেই জায়গাটাকে শুকানোর জন্য কিন্তু অনেক রকম অ্যান্টিবায়োটিক দেন, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে থাকেন। তো এই মেডিসিনগুলো কিন্তু সঠিকভাবে খাওয়া কিন্তু অবশ্যই দরকার। কারণ এই অ্যান্টিবায়োটিক যদি ঠিকমতো না খাওয়া হয় তাহলে কিন্তু এই যে জায়গাটা সিজারের জায়গাটা সেটা কিন্তু ঠিকঠাক শুকোবে না। তাই জন্য সবসময় ডাক্তারবাবুরা যে মেডিসিন দিয়েছেন সময় মতো সব মেডিসিন কিন্তু ঠিক মতো মায়েদেরকে খাওয়া উচিত। এরপরে 5 নম্বর আরেকটি যে কারণ একটা জিনিস আছে, সেটি একটা টোটকা বলতে পারেন। সেটা কীরকম, যে কালো জিরে আছে, কালো জিরে আর রসুন, এই কালো জিরে এবং রসুন একটু হালকা তেলে ভেজে নিয়ে সেই কালো জিরে এবং রসুন বেটে সেটা যদি ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু সিজারের জায়গায় যেটা ক্ষত হয়েছে সেই ক্ষত কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা অনেক দিন থেকেই আমরা জানি, আমাদের মা যারা বয়স্ক বাড়িতে আছেন তারাও কিন্তু আগে এই জিনিস এই টোটকায় কিন্তু অ্যাপ্লাই করতেন। তো এই টোটকা কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আর সবশেষে আর একটা জিনিস হচ্ছে কি, সেটি হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম ব্লু। এটা কি জিনিস? এটা হচ্ছে ডেলিভারির পর একজন মায়ের কিন্তু মেন্টাল অনেক চেঞ্জ হয় এবং একটা ডিপ্রেশন কিন্তু সব মায়েদের মধ্যে চলে আসে। এটা যার বাচ্চা হয়েছে তিনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু বাড়ির অন্যান্য লোকরা একটু যদি লক্ষ্য রাখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে তার মধ্যে একটা ডিপ্রেশন চলে এসছে। এবং এমনও হতে পারে কারো কারোর ক্ষেত্রে এমনও দেখা দিয়েছে যে ডিপ্রেশনে সে কিন্তু কিছুই ভালো লাগছে না তার, এমনকি সে তার বেবিকেও দুধ পান করাতে চাইছে না, এমন ডিপ্রেশনে চলে যায়। তো এই ডিপ্রেশনটাকে বলা হয় পোস্টপার্টাম ব্লু। তো এই জিনিসটাকে রিকভার করতে হবে এবং এই জিনিসটা রিকভার কিন্তু মা একাই করতে পারবেন না, এর জন্য বাড়ির লোককে কিন্তু সবসময় হেল্প করতে হবে। এই সময় মা যে জিনিসটা পছন্দ করে সেটা তাকে করতে দিতে হবে। সে যদি মুভি দেখতে পছন্দ করে সে মুভি দেখুক, গান শুনতে পছন্দ করলে গান শুনবে। যে জিনিসগুলো করলে মা ভালো থাকবে সেটাই কিন্তু তাদেরকে করতে দিতে হবে। তাহলে কিন্তু এই যে তার যে ক্ষতটা সেটা কিন্তু খুব ভালো করে খুব তাড়াতাড়ি সারবে এবং তার মেন্টাল যে ডিপ্রেশন সেটাও কিন্তু দূর হবে। জেনে নেওয়া যাক যে সিজারের পর কোন কোন জিনিস মাদের করা উচিত নয়। তো প্রথম 1 নম্বর হচ্ছে ভারী জিনিস তোলা। মিনিমাম সিজারের 3 মাস পর পর্যন্ত ভারী জিনিস তোলা কিন্তু মায়েদের একদম নিষেধ। কারণ এই সময় যদি মারা ভারী জিনিস তুলতে যান
তাহলে কিন্তু তার সিজারের জায়গাটাতে কিন্তু অসুবিধা হতে পারে, আবার ক্ষত সৃষ্টি হতে পারে। তাই জন্য একদম কিন্তু প্রথম 3 মাস ভারী জিনিস তুলবেন না। 2 নম্বর হচ্ছে হাঁটা চলা। সিজারের পরপরই দেখবেন ডাক্তারবাবুরা মাদেরকে হাঁটতে বলেন, কিন্তু সেই হাঁটা যেন খুব বেশি না হয়, 5 থেকে 6 মিনিট বা 8 মিনিট হাঁটলেন, এটা কিন্তু নর্মাল। এটা এই হাঁটাটা আপনাদেরকে হাঁটতেই হবে, কারণ না হলে যদি সবসময় শুয়ে থাকেন তাহলে আপনার কোমরে পায়ে কিন্তু অসুবিধা হতে পারে। তাই জন্য সিজারের পরপরই 5 থেকে 6 মিনিট মা হাঁটবে, কিন্তু এই হাঁটা যেন কখনোই আধ ঘন্টা বা 40 মিনিট না হয়। মিনিমাম 3 মাস পর্যন্ত যেন এই 5-6 মিনিটই হাঁটেন। 3 মাস বা 4 মাসের পর থেকে মারা সেই আধ ঘন্টা করে বা 25-30 মিনিট করে হাঁটতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যায়াম। ডাক্তারবাবুরা মাদেরকে কিন্তু সিজারের পরে ব্যায়াম দেন। কত মাস? 2 মাস পর। 2 মাস পর ডাক্তারবাবুরা মাদেরকে কিন্তু সিজারের 2 মাস পর হালকা পাতলা ব্যায়াম করতে বলেন। এতে শরীর ঠিক থাকবে, তার ওজনটাও কমবে। কিন্তু অনেকে কি করেন যে যেহেতু সিজারের পরে পেটটা বড় হয়ে থাকে, এই পেট কমানোর জন্য তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু খুব ভারী ব্যায়াম করতে শুরু করে, কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক নয়। সিজারের পর মিনিমাম 6 মাস কোনো ভারী ব্যায়াম করা যাবে না। মিনিমাম 6 মাস কোনো ভারী ব্যায়াম করা যাবে না। 6 মাসের পর থেকে আপনি ওজন কমানোর জন্য যে নর্মাল ব্যায়ামগুলো আছে, সে হালকা হোক বা ভারী হোক, সেটা আপনি করতে পারবেন। কিন্তু 6 মাসের আগে পর্যন্ত খুব হালকা পাতলা ব্যায়াম আপনাকে করতে হবে। আর সবশেষে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সিজার হওয়ার 45 দিন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো সহবাস করা যাবে না। এই ক্ষেত্রেও কিন্তু আপনার সহবাস করলে আপনার সিজারের জায়গাটা কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে। তো এই সমস্ত পয়েন্ট যেগুলো বললাম, এগুলো অবশ্যই মনে রাখা দরকার, এবং এই জিনিসগুলো থেকে কিন্তু মায়েদের বিরত থাকা দরকার। অনেক মারাই প্রশ্ন করে থাকেন যে সিজারের পর কি কি সমস্যা হলে ওনারা কিন্তু সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাবেন। এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করে থাকেন। তো তার উত্তর হলো যে প্রথমত, সিজারের থেকে যদি পুঁজ বের হয়, সেখানে যদি লালচে হয়ে থাকে জায়গা থেকে যদি পুঁজ বের হয়, ইনফেকশন হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই মাকে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। 2 নম্বর হচ্ছে, সিজারের পরে যদি অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয়, সেই অতিরিক্ত পরিমাণ রক্তক্ষরণ হলেও কিন্তু মাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বর হচ্ছে, দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত যদি সাদা স্রাব হয়, সাথে যদি পেট ব্যথা করে এবং জ্বর যদি হয়, সেই জ্বর যদি না কমে, তাহলেও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত বা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। আর 4 নম্বর হচ্ছে, যেটা আমি আগে বললাম, পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম ব্লুজ। এই ডিপ্রেশন যদি অনেকদিন পরেও না কমে, ডিপ্রেশন যদি চলতেই থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর কাছে তৎক্ষণাৎ যাওয়া উচিত। তো এই সমস্ত সমস্যা যদি হয়, তাহলে একজন মাকে সিজারের পর কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়গুলো জানলাম। সিজারের পর একজন মায়ের কীভাবে যত্ন নিতে হয় সেই জিনিসগুলো জানলাম। আশা করি আপনারা ঠিক ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞেস থাকেন, তাহলে আমার এই কমেন্ট বক্সটি খালি রয়েছে। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটিকে ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।